শ্রোতা বন্ধুরা, গল্পকথার আসরের আজকের বৈঠকে যোগদান করার জন্য অশেষ ধন্যবাদ। আমি রুদ্র দত্ত। শুনতে থাকুন গল্পকথার আসরের শ্রুতিপুস্তক মহাশ্বেতা দেবীর 1084 মা। এই এপিসোডে তৃতীয় পর্ব। বিকেল। বাড়িটা তাঁর বাড়ির কাছেই। যেতে আসতে সুজাতা বাড়িটা অনেকবারই দেখেছেন, কখনো ঢোকেননি। কার বাড়ি তা জানেন না। পুরনো দিনের দোতলা বাড়ি, সামনে টানা বারান্দা, বাড়ির ওপরে মেট্রো নকশা, গায়ে লেখা পূর্ব গঙ্গানগর, সম্ভবত মালিকের গ্রামের নাম। সুজাতার চোখের সামনে 20 বছরের বাড়িটার চেহারা কলকাতার মতো হয়ে গেল। খানিকটা নতুন ঝকঝকে, এনামেল রঙে উদ্ধত, জানলার নিচে এয়ার কুলার। খানিকটা জীর্ণ, পলেস্তারা খসা, জানলায় শাড়ি কাটা ময়লা পর্দা। নিচে রাস্তার সামনে ঘরে ঘরে ধোবিখানা, হোমিওপ্যাথি ওষুধের দোকান, রেডিও মেরামতি দোকান। শরিকে শরিকে ঐশ্বর্য ও দারিদ্র্য ভাগ হয়ে গেছে, বোঝা যায়। অন্ধকার প্যাসেজ পেরিয়ে শরিকি উঠোনের পাশে একটা বড় ঘর। বাড়িটার পেছন দিক এটা। সামনে একটা অযত্নের আতা গাছ। ঘরটার দেওয়াল ও ছাতের আস্তর খসা, মেঝের সিমেন্ট ওঠা। একটা বড় তক্তপোষ। আলমারিতে ময়লা ও অব্যবহৃত আইনের বই, আলমারির তলায় জং। সুজাতা তক্তপোষে বসেছিলেন, নন্দিনী তাঁর সামনে মোড়ায় বসে। বিট্রে করেছিল অনিন্দ? নন্দিনী আবার বলল। আগেও বলেছে কথাটা, এখনও যখন বলল, ওর চোখে সামান্য বিস্ময়, ভাসমান মেঘের মতো অস্থায়ী ছায়া ফেলে চলে গেল। যেন ও এখনও সম্পূর্ণ বিশ্বাস করতে পারে না, অথবা ভেবে পায় না। এই বিশ্বাসঘাতকতার ফলে সমুরা নিহত হতে পারে জেনেও অনিন্দ কেমন করে এ কাজ করেছিল। আমি সব কথা জানি না নন্দিনী। জানি, আপনারা কখনোই কোনো কিছু জানেন না। যা হয় সব যেন এক একটা ঘটনা মাত্র। কেন হয়, কেমন করে হয়, তা জানলেও চলে যায় যে বিশ্বাসটা ঠিক নয়, এখন দেখতে পাচ্ছেন। সুজাতা কথা বললেন না। অনিন্দ বিট্রে করেছিল। ব্রতী লাইক আ ফুল অনিন্দকে বিশ্বাস করেছিল। তার কারণ অনিন্দকে এনেছিল নিতু, ব্রতীর বন্ধু। নিতু যাকে এনেছে তাকে অবিশ্বাস করা চলে না, ব্রতী তাই ভেবেছিল। কেননা নিতু ব্রতীর বন্ধু। নিতু কি জেনে শুনেই অনিন্দকে এনেছিল? সুজাতা মনে মনে ভাবলেন। বহুদিন সলিটারি সেলে একা থাকলে বোধহয় মানুষের মন অত্যন্ত অনুভূতি প্রখর হয়ে যায়। কেননা সলিটারি সেল বড় একাকী, বড় নির্জন। সেখানে মানুষ চার দেওয়াল, লোহার কপাট ও দেওয়ালে একটি ফোকরের পাহারায় নিজের সঙ্গে বড় একা একা বাস করে। সব সময়েই মনকে লাশঘরের ডাক্তারের ছুরি অথবা বেয়নেটের ফলার মতো তীক্ষ্ণ শানিত এক লক্ষ্য করে সলিটারি সেলের মানুষ বাইরের জগৎকে ফুঁড়ে ফুঁড়ে জানতে যায় কে তাকে মনে রেখেছে। মাঝে মাঝে দরজা খুলে যায়, তখন যেখানে যায় তাও তার কাঙ্ক্ষিত বাইরের জগৎ নয়। সে ঘর অন্য রকম, সাউন্ড প্রুফ। দরজা জানালায় ফেল্ট মোড়ানো ফাঁপা রবারের নল বসিয়ে সাউন্ড প্রুফ করা। ঘরের আর্তনাদ, গোঙানি, মারের আওয়াজ, জেরাকারীর গর্জন, সব শব্দ ওই নলের জন্য ঘরের ভেতরেই বন্দি থাকে। সে ঘরে যাকে জেরা করা হচ্ছে তার চোখের ওপর 1000 ওয়াটের বাতি জ্বলে। যে জেরা করে সে থাকে অন্ধকারে। সে সিগারেট খোর হোক বা না হোক, হাতে সিগারেট জ্বলে। কখনো কখনো, ও আপনি চ্যাটার্জির বন্ধু,
এহেন সামাজিক ভদ্র প্রশ্ন মিহি গলায় করে শিক্ষিত ভদ্রবংশের জেরাকারী জ্বলন্ত সিগারেটটা 1000 ওয়াটে উদ্ভাসিত মুখের ওপর চেপে ধরতেও পারে। সিগারেটের ছ্যাঁকায় শুধু সারফেস কিউটেনাস ইনজুরি হয়, চামড়া সামান্য পোড়ে। সে পোড়ার ঘা মলম লাগালে সেরে যায়, তখন সারফেস কিউটেনাস হিলিং হয়। চামড়ার ঘা ওপর ওপর সেরে যায়, কিন্তু ভেতরে তরুণ হৃদয়ে প্রত্যেকটা ছ্যাঁকা চিরকাল ক্ষত হয়ে থেকে যায়। তারপর আবার সলিটারি সেল, নিজের সঙ্গে একা। নিজের সঙ্গে একা থাকলে মন অনুভূতি প্রখর হয়। লাশ ঘরের ডাক্তারের ছুরি অথবা বেয়নেটের ফলার মতো তীক্ষ্ণ, শানিত, 1,00,000। তাই নন্দিনী বুঝতে পারলে সুজাতা নির্বাকে প্রশ্ন করেছেন নিতু জেনে শুনেই অনিন্দকে এনেছিল কি না। নন্দিনী বলল, নিতু অনিন্দকে জেনে এনেছিল কি না অথবা না জেনে সে আর কোনোদিন জানা যাবে না। নিতুর কি হয়েছিল জানেন? না। নিতুর অনেকগুলো অ্যালায়াস ছিল, অনেক দাম। ব্রতীরা সরে যাবার পর অসম্ভব রাউন্ড আপ হতে থাকে। ওর এলাকার সবাই ওকে দীপু বলে জানত। নিতু সেই সময় পালায়। ও কাছাকাছিই গিয়েছিল, ইন্ডাস্ট্রিয়াল বেল্টে। সেখানে এমন ব্যাপার, ওকে সম্পূর্ণ অন্য আরেকজন মনে করে লোকাল থানায় ধরে। সেই সময় সেখানে গিয়ে পড়ে ওর অঞ্চলের থানার ওসি। ওসির তখন ওখানে যাবার কথা নয়, কিন্তু কাগজও আমাদের বিট্রে করেছিল। কোথায় হাইড আউট, কোথায় হাসপাতালের ব্যবস্থা, কোথায় গ্রামে কাজ চলছে ওরা মাঝে মাঝেই ছাপছিল, প্রবন্ধ লিখছিল। সেই রকম একটা খবরের পর ওসি ওই বেল্টে যায়। জিপ থামিয়ে ও চা খেতে ঢুকেছিল আর গুড় নিতে। গুড় নিতে? হ্যাঁ, ওখানকার আখের গুড় ফেমাস। ওর জন্য 2 হাঁড়ি কেনা ছিল। ও ঢুকেই নিতুকে দেখে, বলে, দীপু তুমি? নিতু তখন ভয়ে জেরার চোটে মার খেয়ে খুব নার্ভাস ছিল, বলে ফেলে, হ্যাঁ দেখুন না, আমাকে এরা ধরে এনেছে। ওসি ওকে তখনই জিপে তুলে নেয়, পথে হোটেলে খাওয়ায়, সিগারেট দেয়। যেহেতু নিতু পাড়ার অত্যন্ত পপুলার ছেলে, কোনো অ্যাকশনই পাড়ায় করেনি, সেহেতু ও ভেবেছিল বেরিয়ে আসতে পারবে। পারেনি? না, ওকে পাড়ায় এনে থানার সামনে পিটিয়ে মেরেছিল। পাড়ার মেয়েরা সেদিন প্রোটেস্ট জানাতে গেছিল, তাদের উপর টিয়ার গ্যাসিং হয়। কাগজে বেরোয়নি? না। তারপর? নিতু নেই। অনিন্দর সব উদ্দেশ্য ও জানত কিনা তা কোনোদিন জানা যাবে না। তবে আমার মনে হয়, কি জানা উচিত ছিল। কার? নিতুর? যাকে চেনেন না তার নামটা সহজেই বলতে পারলেন সুজাতা। ব্রতী কি তাকে এদের সঙ্গে, যাদের জানেন না সকলের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে গেছে? হ্যাঁ, তার, আমার, ব্রতীর। কি জানা উচিত ছিল? আমরা যা করেছি তার সঙ্গে সঙ্গে আমাদের প্রোগ্রামের সঙ্গে সঙ্গে আরেকটা প্রোগ্রাম অন্যদের ছিল। কি প্রোগ্রাম? কেন, বিট্রেয়ালের? নন্দিনী শান্ত, নিরুত্তাপ, প্রায় উদাসীন গলায় বলল। এখন সুজাতা বুঝলেন, অনিন্দ নামটা উচ্চারণের সময়ও চোখ দিয়ে বিস্ময়ের ছায়া ক্ষণিক মেঘের মতো ভেসে যেতে দেখেছিলেন। সে বিস্ময়টা অনিন্দ যে বিশ্বাসঘাতকতা করেছে সেজন্য নয়, বিস্ময় ওর, ব্রতীর এবং অন্যদের জন্য। সব রকম স্থায়ী ব্যবস্থায় প্রচণ্ড বিশ্বাসহীনতাকে ওরা প্রজ্বলন্ত বিশ্বাসে গ্রহণ করেছিল। সেই সঙ্গে কেউ কেউ যে সুপরিকল্পিতভাবে বিশ্বাসঘাতকতা করে চলতে পারে বন্ধু সেজে, খবর লিখে, তা ওরা ভেবে দেখেনি বলে বিস্ময়। সব কিছুকে মনে হয় বিট্রেয়াল, নন্দিনী আবার বলল। সুজাতা দেখলেন ওর শীর্ণ কালো ক্লান্ত মুখে চোখের নিচে এক স্থায়ী ছায়া। পাহাড়ের ঢালু গায়ে শানুদেশে ওরকম করেই ছায়া স্থায়ী হয়ে থাকে। পাহাড়ের শানুদেশে কোন অজানা জায়গা, চিরছায়ার দেশ।
মনে হলো নন্দিনীকে কোনোদিন চেনা যাবে না, জানা যাবে না। সহসা ক্ষতি হয়ে যাচ্ছে মনে হলো, শূন্যতার অনুভূতি। ব্রতী যাকে ভালোবেসেছিল তাকে কোনোদিন জানবেন না, চিনবেন না। তার মন তার কাছে চির অচেনা হয়ে থাকবে, ভাবতে সুজাতার বড় কষ্ট হলো। ব্যথা। সমুর মার কাছে আর যেতে পারবেন না, নন্দিনীকে কোনোদিন ভালো করে চিনতে পারবেন না। বড় ব্যথা, বড় ক্ষতির শোক। নন্দিনীর কোনো বিশ্বাস, কোনো অভিজ্ঞতা সুজাতা ভাগ করে নেননি, বুঝতে বা জানতে চেষ্টা করেননি নন্দিনীদের, ব্রতীদের। যা জানিয়ে ব্যস্ত ছিলেন তার কতটা অপচয়, কতটা সার্থকতা কে তাকে বলে দেবে? সুজাতার স্বভাব ও মনের ঘাটতিগুলোকে সুজাতা এমনি করে চিনবেন সেই জন্যেই কি ব্রতী সেদিন সন্ধ্যায় নীল শার্ট পরে বেরিয়ে গিয়েছিল? সিঁড়ির নিচে দাঁড়িয়ে চোখ তুলে চেয়ে দেখেছিল সুজাতার মুখের দিকে। যদি সেই সময়টা ফিরে পান সুজাতা, তবে নেমে যান সিঁড়ি দিয়ে, জড়িয়ে ধরেন ব্রতীকে তাঁর আত্মজোকে, বলেন, সব আমি জানবো ব্রতী, সব জানতে শুরু করব, শুধু তুই বেরিয়ে যাস না ব্রতী। কলকাতায় একটা 20 বছরের ছেলে এ পাড়া থেকে ও পাড়া যেতে পারে না রে, তুই যাস না। সময় ফিরে পাওয়া যায় না। সময় চলে যায় নির্মম, ঘাতক, নিয়তি সমান সময়। সময় জাহ্নবী, শোক বেলাভূমি। সময়ের স্রোতে শোকের ওপর পলিমাটি চাপা পড়ে, তারপর একদিন সেই পলিমাটি ফুঁড়ে নতুন নতুন অঙ্কুরের আঙুল বেরোয়। আঙুলগুলো আকাশপানে আবার উঠতে চায়। আশার, বেদনার, সুখের, আনন্দের অঙ্কুরের আঙুল। সবাইকে বিট্রেয়াল মনে হয়। সুজাতার চিন্তা দেওয়ালের ওপার থেকে নন্দিনী বলল, এতে তোমার কষ্ট বাড়বে নন্দিনী। না না, বরং বিট্রেয়ালও যে আছে তা যখন জানতাম না তখন নিজেদের উপর বিশ্বাস ছিল প্রচণ্ড, কিন্তু সে বিশ্বাসে কোনো বনেদ ছিল না। তাই when I started doubting, when I thought over the facts, আমি অনেক বেশি শিওর হতে পারলাম। Now I know where I stand. Does it help you any? হ্যাঁ, এখন মনে হয়, তখন কত সহজে মনে হতো সত্যিই একটা এরা শেষ হয়ে যাচ্ছে। We are bringing a new age in. আমি আর ব্রতী শুধু কথা বলতে কতদিন শ্যামবাজার থেকে ভবানীপুর হেঁটে ফিরেছি। তখন যা দেখতাম, মানুষ, বাড়ি, পথের নিয়ম, ফুটপাতে ফেরিওয়ালার কাছে লাল গোলাপ, পথের ধারে ফেস্টুন, বাসস্টপে সাঁটা খবরের কাগজ, মানুষের মুখে হাসি, পথের দোকানে কোন লিটল ম্যাগাজিনে কোনো কবিতার সুন্দর ইমেজ, যখন ময়দানে মিটিংয়ে জনতার হাততালি, হিন্দি গানের সুন্দর সুর শুনতাম, আমাদের কি তীব্র আনন্দ হতো! আনন্দ ধরে রাখা যেত না। উই ফেল্ট এক্সপ্লোসিভ, ফেল্ট লয়াল টু অল অ্যান্ড এভরিথিং। সে মন আর ফিরে আসবে না, আর ফিরে পাবো না আমি, কোনো দিন ফিরে পাবো না। টোটাল লস। একটা এরা সত্যিই শেষ হয়ে গেছে। সেদিনের আমি মরে গেছি। কেন নন্দিনী? ব্রতী নেই বলে? ব্রতী নেই বলে, আরও অনেক কিছু নেই। সলিটারি সেলে থাকতে ভেবে ভেবে আমিও শেষ হয়ে গেছি। ওরকম করে বলো না। মাও আপনার মতো করে কথা বলে। মা বোঝে না, আপনি বুঝবেন না। একেবারে বুঝবো না নন্দিনী। কেমন করে বুঝবেন? আপনারা কি আমাদের মতো করে নিজের লয়্যালটি প্লেজ করেছিলেন টু এভরিথিং অফ এভরিডে লাইফ? না, সুজাতা করেননি। আনুগত্য গচ্ছিত রাখেননি পথচারীর হাসিতে ভেসে আসা গানের টুকরোয়, লাল গোলাপে, উজ্জ্বল আলোয়, ঝুলন্ত ফেস্টুনের কাপড়ে। সুজাতা কোথায়, কোন কোন জিনিসে আনুগত্য গচ্ছিত রেখেছিলেন? এখন বুঝি কিভাবে বিট্রেয়াল চলেছিল। এখনো চলছে। এখনো নন্দিনী? এখনো। নইলে জেলে জেলে পাঁচিল উঁচু কেন? কেন ওয়াচ টাওয়ার? কেন হাজার হাজার ছেলে জেলে আছে তবু কেউ একটি কথাও বলে না? যখন বলে তখন দলের স্বার্থ বাঁচিয়ে তবে বলে। কেন? আমরা যারা কাজ করতে চাই একটা কাগজও ছাপতে পারি না, প্রেস টাইপ কিছু পাই না,
অথচ অজস্র ম্যাগাজিন বেরোয়, শুধু বেরোয়, শোনা যায় সেগুলো সিম্প্যাথেটিক টু দি কজ। বিট্রেয়াল! কতজন বিট্রে করছে না জেনে, ও শুধু আলগা কথা বলে। কেন কতকগুলো কবি সে সময় বাংলাদেশ বাংলাদেশ করে মাতামাতি করে, আর এখন কেঁদে কেঁদে কবিতা লেখে? বিট্রেয়াল কেন এখনো রাউন্ড আপ, জেলেগুলি, ধরপাকড়? বিট্রেয়াল! এখনো? এখনো? কেন কাগজে বেরোয় না বলে ধরপাকড় হচ্ছে না? গুলি চলছে না? কি হচ্ছে না? কেন হবে না? কি শেষ হয়েছে? কিছু না। নাথিং হ্যাজ এন্ডেড। 16 থেকে 24 একটা জেনারেশন শেষ হয়ে গেল। যাচ্ছে। সুজাতা হঠাৎ যা করেন না তাই করলেন। আবেগের বশে কাজ করা ওর স্বভাবে নেই। জীবনেও যা স্বাভাবিক ইচ্ছে, যাতে আগ্রহ, তা করতে সাহস পাননি। অল্প বয়সে দিব্যনাথ তাঁকে ঝড় দেখতে জানলায় দাঁড়ালেও শাসন করতেন। অল্প বয়সে স্বভাবে যে যে অনুশাসন ঢুকিয়ে দেওয়া হয়, আর সেগুলো অতিক্রম করা যায় না। তবু সুজাতা নন্দিনীর হাতে হাত রাখলেন। মনে মনে এই মুহূর্ততেই কি সুজাতা জানছেন না, এই সময়, এই সুযোগ আর ফিরে পাবেন না তিনি? সময়ের মতো পলাতক আর কে? ব্রতির নীল শার্ট পরে সিঁড়ির নিচে দাঁড়িয়ে তাঁর দিকে চেয়ে থাকার অমূল্য দুর্লভ সময় আর ফিরে পাবেন না। এখন মনের নিচে অতলে কি শূন্যতা, কিসের যেন অপরিমেয় শোক। নন্দিনীকে আর কাছে পাবেন না। তাই সুজাতা নন্দিনীর হাতে হাত রাখলেন। নন্দিনী কি তাঁর হাত সরিয়ে দিয়ে তাঁকে তাঁর জীবনের অভ্যস্ত গণ্ডিতে ঠেলে দেবে আবার? সমুর দিদির চোখে যেরকম প্রত্যাখ্যান ছিল, নন্দিনীর চোখেও কি সেই প্রত্যাখ্যানই দেখতে পাবেন সুজাতা? ভাবতে গেলেই ভয় করছে। সুজাতা জানেন, এখন থেকে শুধু বাইরে দিব্যনাথ, জ্যোতি, তুলিনী, পাবিনী, ব্যাংকের সহকর্মীরা, ভেতরে শুধু ব্রতী। শুধু ব্রতী কেন, ব্রতী, সমুর মা, নন্দিনী। প্রত্যেকের সঙ্গে বিচ্ছেদের শোক নিয়ে গুমরে থাকা, সেটাই তাঁর সলিটারি সেল হবে। এখন থেকে তিনি একা হয়ে যাবেন, একেবারে একা। কেউ দরজা খুলে তাঁর নিঃসঙ্গতা ঘুচিয়ে আর জিজ্ঞেস করবে না, আপনি ব্রতী চ্যাটার্জির মা? কিন্তু নন্দিনী হাত সরিয়ে দিল না। নন্দিনী কিছুক্ষণ চুপ করে রইল। তারপর ভীরু, কুণ্ঠিত, অনিচ্ছুক হাতে ওর হাতে নিজের আঙুল বোলাল। সুজাতা হাত নামিয়ে নিলেন। কৃতজ্ঞ তিনি, নন্দিনী তাঁর হাতে হাত রেখেছে। আমি ব্রতীকে ভালোবাসতাম। ব্রতী তোমার কথা আমাকে বলেছিল। বলেছিল? হ্যাঁ, 16ই জানুয়ারি। আশ্চর্য! কি, আগে বলেনি? না। আমার মনে হয়েছিল বললে ব্রতী আপনাকেই বলবে। বাড়িতে আর কারো ওপর ওর ফেথ ছিল না। ব্রতীর? আপনি অবাক হচ্ছেন কেন? ব্রতী অন্যদের সঙ্গে খুব ক্লোজ ছিল না, কিন্তু আশ্চর্য হবার কি আছে? বাবা, দিদি, দাদা হলে তাদের ভালোবাসতে হবে, তাদের দিক থেকে কোনো জেস্চার না থাকলেও? আমি জানি না নন্দিনী, ব্রতীকে আমি কত কম চিনতাম তা আজ বুঝতে পারি। তখন বুঝিনি। বোঝার চেষ্টা করেছিলেন? সুজাতা মাথা নাড়লেন। কখনো কোনো অবস্থাতেই তিনি মিথ্যা কথা বলতে পারেন না। ব্রতী জানত। আপনাদের জেনারেশনটাই এই রকম। আপনারা সব কিছু চান, ভালোবাসা, বিশ্বস্ততা, বাধ্যতা। কেন চান? কেমন করে চান? চাইব না নন্দিনী? না, চাইবেন না। চাইবার অধিকার আপনারা কতজন ফরফিট করেছেন? আবার কতজনের বাবা মার সঙ্গে অন্য সম্পর্ক ছিল? অন্তু, দীপু, সঞ্চয়ন, অল হ্যাড হ্যাপি লাইভস। তবু তারা এসেছিল। কেমন করে এসেছিল? কে বলে দেবে? তুমিই বলো নন্দিনী। ব্রতীর কথাই ধরুন। ওর বাবার সঙ্গে ওর কোনো পরিচয় ছিল না। প্রথমে যখন জেস্চার বাবার দিক থেকে আসতে পারত, তখন বাবা কোনো রিলেশন গড়তে চেষ্টা করেননি।
উনি আপনাকে ব্যবহার করতেন পাপোশের মতো, ব্রতী বলতো। ব্রতী এ কথা বলেছিল? আমি কি করে জানবো বলুন? ব্রতী বলেছিল। সুজাতার মুখ লাল হয়ে গেল, তারপর স্বাভাবিক রং ফিরে এলো। ব্রতী তাহলে সবই বুঝত, তাই মার ওপর ছিল সস্নেহ ভালোবাসা। ছোটবেলা একেবারে তিনি নীরবে কাঁদছেন দেখে 6 বছরের ব্রতী বলেছিল, আমি তোমাকে একটা বাঘ আর শিকারি ছাপা শাড়ি কিনে দেব। ও বলতো বাবা ঘুষ দিয়ে অন্যের ক্লায়েন্ট নিয়মিত ভাঙিয়ে আনেন। হি ইজ ওয়ান সিএ যে মরে গেলে কেউ দুঃখ করবে না। বলতো আপনার মতো স্ত্রী 4 ছেলে মেয়ে থাকা সত্ত্বেও উনি মেয়েদের নিয়ে নিয়মিত, একজন টাইপিস্ট মেয়েকে উনি ফ্ল্যাট ভাড়া করে রেখেছিলেন। ব্রতী সেজন্য ওকে শাসিয়েছিল, আপনি জানেন? কবে? নভেম্বরে, ব্রতী মারা যাবার 2 মাস আগে। এখন সুজাতা বুঝলেন কেন কয়েক মাস ব্রতী দিব্যনাথের সামনে আসেনি, কথা বলেনি। কেন দিব্যনাথ ব্রতীর নাম উচ্চারণ করেননি, একবারও আগেকার মতো বলেননি, তোমার ছোট ছেলে কি বাড়িতেই থাকে? ওর দাদা দিদিরা বাবাকে অ্যাডমায়ার করত। ব্রতী বলতো ওরা মানুষ নয়, ওর দিদি একটা নিম্ফো, ছোটটি একটা কমপ্লেক্স বোঝাই অসভ্য মেয়ে, দাদা একটা দালাল, ওর কাছেই শুনেছি। শুধু আপনার ওপর, আপনাকেও ভালোবাসতো, সেই জন্যেই চলে যায়নি। কোথায় চলে যায়নি? ওর বাড়িতে থাকার কথা নয়, মনে হয় আপনার জন্য ও যাচ্ছিল না। কিন্তু 19শে জানুয়ারি ওর, আমার চলে যাবার কথা, আরও অন্যদের। কোথায়? বেসে। ব্রতী বাড়ি ছেড়ে চলে যেত? থাকলে যেত, অনিন্দ বিট্রে না করলে যেত। ব্রতীদের ডিস্ট্রাস্ট শুরু হয় বাড়ি থেকে। তারপর সমুর বাবা ব্রতীর বাবার মতো ছিলেন না। সমুদের ডিস্ট্রাস্ট অন্য দিক থেকে শুরু হয়। সমু তো বলতো ওর বাবাকে ও আগে মারবে, খেপে গেলে বলতো। বলতো বাবা টেক্স এভরিথিং লাইং ডাউন। মাছওয়ালা থেকে পাড়ার মস্তান সবাই বুলি করছে, জিনিস কিনে কেউ দাম দিত না। আবার অন্তু, দীপু, সঞ্চয়ন, এরা এদের বাবাদের শ্রদ্ধাই করত। এদের ব্যাখ্যা খুঁজে পাওয়াই মুশকিল। এখন সব হিসাবের বাইরে। আমার কথা ব্রতী আর কি বলতো? অনেক অনেক বলতো, সব সময় নয়, মাঝে মাঝে। এই দেখুন না, ব্রতীর বেসে যাওয়ার কথা 15ই জানুয়ারি, ও ঠেকিয়ে ঠেকিয়ে 19শে নিয়ে গেল। শুধু আমি জানতাম জন্মদিনটা, ওর জন্মদিনটা আমার কাছে খুব মূল্যবান। ও সব বিশ্বাস করতো না, তবু আপনার জন্যেই ঠেকিয়ে ঠেকিয়ে। আমি জানতাম, কাউকে বলিনি, তবে ওকে খুব বলেছিলাম। ও কি বলল? হাসল। যে কথার জবাব দিতে চাইতো না সে কথার উত্তরে ব্রতী হাসত। বলল, আমি তোর মতো স্ট্রং নয় বোধ হয়। আর কি বলতো ব্রতী? বলতো আপনি খুব ভালো, বলতো আপনি থরলি নন আন্ডারস্ট্যান্ডিং, কিন্তু আপনাকেও এক্সপ্লেইন করতে পারে। আপনার ওপর ওর কোনো রাগ নেই। ও ন্যাশনাল স্কলারশিপ পেয়ে প্রথমটা চাকরি বাকরির কথা ভাবত, তখন বলতো আপনাকে নিয়ে ও চলে যাবে কোথাও। পরে অবশ্য সেসব কথা আর বলেনি। তাহলে সুজাতার ক্ষুধিত আঁকড়ে ধরা ভালোবাসাও পরোক্ষে ব্রতীর মৃত্যুর জন্য দায়ী? তার কষ্ট হবে বলে ব্রতী সেদিন কলকাতায় ছিল, নইলে ব্রতী চলে যেত বেসে। বেস কোথায়? সলিটারি সেলে থাকলে মানুষের মন অনুসন্ধানী ও ক্ষিপ্ত হয়ে যায়, লাশ ঘরের ডাক্তারের ছুরির মতো। নন্দিনী বলল, নিজেকেই শুধু দোষ দেবেন না। যেভাবেই হোক ব্রতী হয়তো বেসেও মরত, যদিও অনিন্দ বিট্রে না করলে। তবু মনে হয় অনিন্দ বিট্রে করল, সেটাই আসল কথা। আমরা কোনো দল ভেঙে বেরিয়ে আসিনি, সরাসরি কনভার্ট। অনিন্দ দল ভেঙে এসেছিল বলে কয়ে নির্দেশ মতো। সমুরা সেদিন পাড়ায় ফিরবে, আগে কথা হলো, পরে ডিসিশন চেঞ্জ হলো। আমরা সময়ে অর্গানাইজেশনের এই সব দুর্বলতার জন্য সাফার করেছি। একেবারে আন্ডারগ্রাউন্ড অর্গানাইজেশনে ইউ অলওয়েজ ডিপেন্ড আপন আদার্স। সমুরা যাবে না এ কথা তাদের অনিন্দ জানিয়ে দেবে,
তারপর সে যে জানিয়েছে সে খবর ব্রতীকে জানাবে। ব্রতী সেজন্য বাড়িতে বসেছিল। হ্যাঁ, কিন্তু অনিন্দ্য সমুদের কিছুই বলেনি। ও পাড়ায় চলে গিয়ে অন্যদের খবর দেয়, দিয়ে আরও ফেরেনি, সোজা কলকাতার বাইরে চলে যায়। আবার সন্ধ্যায় লালটুকে মিট করার কথা। আমি যখন জানি ওরা চলে গেছে, ব্রতীকে সে কথাই জানাই। তারপর ব্রতী আর ফার্দার ডিরেকশনের জন্য অপেক্ষা করেনি, নিজেই ও সমুদের সাবধান করতে চলে যায়। তুমি তুমি কি করে জানলে? আমি জেনেছিলাম ভোরে। পার্থর যে ভাই সেই রাতেই পালায়, সে আমাকে জানায়। তুমি তখন? আমি সেই সকালেই অ্যারেস্ট হলাম। সেই সকালেই? হ্যাঁ, অনিন্দ আমাদের ইউনিটটাকেই বিট্রে করেছিল। সে তখন কোথায়? কে, অনিন্দ? অনিন্দ তখন বাইরে। বাইরে? অন্য স্টেটে। তারপর? তারপর জেলে ছিলাম। তখন মনে হতো কি, অনিন্দকে মারব। এখন আর মনে হয় না। এখন কি? না মাসিমা, আমি বদলাইনি। তাই শুধু অনিন্দ নয়, অন্যভাবে সবকিছুর বিরুদ্ধে হয়তো আবার লড়তে হবে। আবার নন্দিনী? হোয়াই নট? কেন বলো? তাহলে তোমাকেও? আপনি বুঝতে পারছেন না। ইউ লাভ টু ইন্টেন্সলি। তারপর জেল জেরা চোখের উপর বাতি, দে ট্রাই টু ব্রেক ইউ। তখন ইউ ফাইন্ড ইয়োর সেলফ। আমি কোনোদিন আপনি যেরকম ভাবছেন সেরকম সহজ স্বাভাবিক হতে পারবো না। শুধু ব্রতির জন্য নয়। থাকলে হয়তো আমরা বিয়ে করতাম, কিংবা করতাম না। কি করতাম তা নির্ভর করছিল অন্যান্য জিনিসের ওপর। জানি না কি হতো। তারপর সব কথা আমি বলবো না। ইউ লুজ টেস্ট ফর সো মেনি থিংস। ব্রতিকে তুমি খুব ভালোবাসতে? তখন তাই মনে হতো, এখনও তাই মনে হয়। শুনেছি সময়ে সবই সবাই ভুলে যাব, কিংবা ওর মুখ আবছা হয়ে যাবে মনে। ভাবলে ভয় করে। হ্যাঁ। আপনারও? হ্যাঁ। জানি না ভুলে যাব কি না, জানি না কম মনে পড়বে কি না। কিন্তু শুধু ব্রতী নয়, যখন ভাবি সো মেনি ডায়েড, ফর হোয়াট? জানেন জেল থেকে বেরিয়ে সবচেয়ে আগে কি বুকে লেগেছিল? কি? যখন দেখলাম সবকিছু নর্মাল, চমৎকার, যেন যা হবার হয়েছে, এখন সব শান্ত হয়ে গেছে, এই ভাবখানা চতুর্দিকে, তখন বুক ভেঙে গিয়েছিল। কিন্তু এখন তো সব শান্ত হয়ে গেছে নন্দিনী। না! নন্দিনী চেঁচিয়ে উঠল। সুজাতা আবার বিমূঢ়। শান্ত হয়নি, হতে পারে না। তখনও কিছুই কোয়েট ছিল না, এখনও নেই। ডোন্ট সে সব শান্ত হয়ে গেছে। আফটার অল ইউ আর ব্রতিজ মাদার। সব শান্ত হয়ে গেছে এ কথা আপনার বলা বা বিশ্বাস করা উচিত নয়। কোত্থেকে এই কমপ্লাসেন্সি আসে? কিছুই শান্ত হয়নি? না, হয়নি। ওয়াই ডিড দে ডাই? কি শেষ হয়েছে? মানুষ সুখে আছে? রাজনীতি খেলা শেষ হয়েছে? ইজ ইট আ বেটার ওয়ার্ল্ড? না। হাজার হাজার ছেলে বিনা বিচারে আটক, তবুও বলবেন সব শান্ত হয়ে গেছে? নন্দিনী মাথা নাড়ল বারবার। বলল, সবাই আমাকে তাই বোঝায়। মা বলে, তুই তো আর কিছু করবি না, তবে কেন বিয়ে করবি না, সংসার করবি না? তুমি কি? মেডিকেল গ্রাউন্ডে, নইলে বেরোতে দিত না। আমি মরতে চাইনি। না বেরোলে আমার ট্রিটমেন্ট হতো না। এখনও আমি ইন্টার্নড। কিসের ট্রিটমেন্ট? ও, আপনি বোঝেননি? আমার চোখের নার্ভ আলোর নিচে ৭২ ঘন্টা ৪৮ ঘন্টা থেকে থেকে নষ্ট হয়ে গেছে। আমি ডান চোখে বলতে গেলে দেখতে পাই না, দেখে বোঝা যায় না। না, আমি তো বুঝিনি। নষ্ট হয়ে গেছে একটা চোখ। এখন তুমি কি করবে? জানি না। মানে চোখের চিকিৎসা করব জানি, আর কি করব জানি না। তবে মার কথা মতো বিয়ে করব না সন্দীপকে। সন্দীপকে? একটি ছেলে, ভালো চাকুরে,
এখন বোধহয় আমাদের মতো মেয়েকে বিয়ে করা ধীমান রায়ের কবিতা লেখার মতো আরেকটা ফ্যাশন। নইলে সে আমায় বিয়ে করবে কেন, আমি কারণ খুঁজে পাই না। কি করবে তুমি নন্দিনী? বললাম যে জানি না, এখনো খুব ডিস্টার্বড, কনফিউজ লাগে কোনো কোনো বিষয়ে, সব অচেনা অজানা মনে হয়, নিজেকে কোনো কিছুর সঙ্গে আইডেন্টিফাই করতে পারি না। গত কয়েক বছরের অভিজ্ঞতা হ্যাজ মেড মি আনফিট ফর দিস সো কল্ড নর্মালসি। যা আপনাদের কাছে নর্মাল মনে হয় তাই আমার কাছে অ্যাবনর্মাল মনে হয়। কি করব বলুন? না, কিছু বলবো না। আমার বন্ধুদের কেউ বলতে গেলে বেঁচে নেই। সেসব কথা, যাদের কথা আমার সবসময় মনে হয় যেসব কথা তাদের কথা বলি, এমন একজন নেই। তোমার বাড়িতে তো সবাই আছেন? তা আছেন। এটা আমার বাড়ি নয়, এক আত্মীয়ের বাড়ি। বাবা মা কলকাতায় থাকেন না। তাঁদের সঙ্গে, তাঁদের কাছেও আমি একটা সমস্যা, বুঝতে পারি। কি জানি কি করব। হয়তো শুনবেন। কি? নন্দিনী হাসল, সুন্দর উজ্জ্বল হাসি। বলল, হয়তো শুনবেন আবার ধরে নিয়ে গেছে। কি করব বলুন? সুজাতা বসে রইলেন। এখন বসে থাকার সময় নেই, সন্ধ্যা হয়ে আসছে। শীতের সন্ধ্যা তাড়াতাড়ি নামে। এখন তাঁর বাড়ি ফেরা উচিত, কিন্তু পা যেন উঠতে চাইছে না। আপনি যাবেন না? এবার যাব। আর কিন্তু দেখা হবে না। তুমি কি কোথাও যাবে? না, এখানেই থাকব। কিন্তু আর দেখা করে কি হবে? সুজাতা মাথা নাড়লেন। কিছুই হবে না। কেননা নন্দিনী আর তাঁর জীবনের রেখা সমান্তরাল। মিলিত হন এমন একটি বিন্দুও রেখা দুটির মধ্যে নেই। একটা জিনিস তোমায় দেব। কি? এটা তুমিই রাখো। ব্রতির ছবি সর্বদা তাঁর ব্যাগে থাকে, কাছে থাকে। নন্দিনী ছবিটা নিল, তক্তপোষের ওপর রাখল। তারপর বলল, আমার কাছে আর কিছু নেই। ছিল। আমার আরও আছে। এই ছবিটা বোধহয় কলেজে তুলেছিল কেউ। জানি। অনিন্দ। চলি নন্দিনী। তুমি তুমি ভালো থেকো। কখনো কোনো দরকার হলে জানিও। জানাবো। নন্দিনী হেসেই বলল, কিন্তু সুজাতা জানলেন নন্দিনী জানাবে না। নন্দিনীও জানল সে জানাবে না। দুজনে দুজনের কাছে আবার অপরিচিত হয়ে যাবেন। শুধু সুজাতার জগৎ আর আগেকার মতো থাকবে না। ব্রতী কেন সেদিন সন্ধ্যায় নীল শার্ট পরে বেরিয়ে গেল, কেন 1084 হয়ে গেল, আজ সারাদিন তার ব্যাখ্যা টুকরো টুকরো খুঁজে পেয়েছিলেন সুজাতা। বাকি জীবনটা সেই টুকরোগুলো খাপে খাপে মেলাতে মেলাতে কাটবে। একটু এগিয়ে দিই, বাইরে আলো নেই। নন্দিনী হাতড়ে হাতড়ে দরজার কাছে গেল। ওর হাঁটা দেখে মনে হলো বোধহয় ওর দু চোখের দৃষ্টি ক্ষতিগ্রস্ত। বাইরে আসবে? না, আমি বাইরে যেতে পারবো না। হোম ইন্টার্নড। তাছাড়া কেউ না থাকলে ভরসাও পাই না। তবে থাক। সুজাতা ওর কপালে আর মুখে হাত বোলালেন। খুব ইচ্ছে করলো ওকে বুকে টেনে নিতে, ওকে দোলা দিতে। ব্রতীকে যেমন করে বুকে টেনে নিতেন তেমনি করে ওকে টেনে নিতে। স্বাভাবিক জীবন্ত ক্ষুধিত ইচ্ছে। সমুর মা যে ইচ্ছের বশে শ্মশানে বলেছিল, অরে আমার বুকে আয়না দে, অরে বুকে নিলে আমি অহনি শান্ত হইম, আর কান্দুম না। একদিন আমি আর ব্রতী কথা বলতে বলতে আপনাদের বাড়ি অবধি হেঁটে এসেছিলাম। ব্রতী বলেছিল আপনার কাছে একদিন আমাকে নিয়ে যাবে। সে অনেক দিন আগে। সুজাতা মাথা নাড়লেন। অনেক দিন নয় নন্দিনী, হয়তো বছর চারেক আগে, কিন্তু বছরের হিসাব নয়, অন্য হিসাবে তা অনেক দিন হয়ে গেছে। সেই সব স্বাভাবিক দিনের পর যে দিনের অন্তে একবার ব্রতীর মাকে দেখে আসা যায়,
সেসব দিনের পর অজস্র আলোকবর্ষ কেটে গেছে। সুজাতা আস্তে বললেন, চলি। নন্দিনী কিছুই বলল না। পেছন ফিরল ও, ময়লা ও অন্ধকার দেয়ালে হাত রাখল। তারপর আস্তে আস্তে চলে যেতে লাগলো ভেতর পানে। ওর প্রতিটি পদক্ষেপ ওকে সুজাতার কাছ থেকে কত দূর নিয়ে যেতে থাকল। সুজাতা বেরিয়ে এলেন। কলকাতার রাস্তা। আপনাদের মতামত আমাদের জানাতে ভুলবেন না কিন্তু শ্রোতা বন্ধুরা। আমাদের ওয়েবসাইট golpokothar.asor.org GOLPOKOTHARASOR.org